আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। আজকের ব্লগটি শুরু করেছি ঘুম থেকে উঠেই আমার বারান্দা বাগান থেকে। ঘুম থেকে ওঠার পরে জানালা থেকে যখন বারান্দার এই ফুলগুলো দেখলাম, মনটা আনন্দে ভরে উঠল। তাই ভাবলাম আপনাদের সাথেও আমার এই আনন্দের অংশটুকু শেয়ার করি। দেখেন কি সুন্দর হালকা ল্যাভেন্ডার কালারের এই ফুলগুলো। এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম বীজ, সেই বীজ ফেলে গাছটা উঠেছিল। ফুলটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু মন খারাপের বিষয় হলো ফুলটা খুব বেশিক্ষণ থাকে না। সকালবেলা ফোটার সাথে সাথে 11টা-12টা বাজতে না বাজতেই ফুলটা একদম নেতিয়ে পড়ে। তো যাই হোক, এরপর অন্য গাছগুলোর অবস্থা একটু একটু করে দেখে নিচ্ছিলাম, গাছে পানি দিয়ে তারপর আমাকে আবার বের হতে হবে। তো সকালবেলা উঠেই সাথে সাথে যদি বারান্দায় না যাই তাহলে দেখা যায় সকালে পানিটা আর দিতে মনে থাকে না। স্কুলে চলে গেলে তাড়াহুড়াতে এরপর আর হয় না, সেই বিকালের আগে ছাড়া। তো তখন সারাদিনের রোদ্রে গাছগুলো একদম মুষড়ে পড়ে। তো এই কারণেই সকালে উঠেই গাছে পানি দেওয়ার চেষ্টা করি। আর ছাদের পানিটা তো আম্মুই দেয়, আমার ডিপার্টমেন্ট এই শুধু বারান্দাটুকুই। তো এরপরে নাস্তা সেরে জোহাকে নিয়ে বেরিয়ে পড়িয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। সেদিনটাই ছিল জোহার পহেলা বৈশাখের অনুষ্ঠানের কিছু রিহার্সাল। তো ওকে যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করানোর জন্য নাম লিখিয়েছিলাম, সেটার জন্যই আজকে ওদের রিহার্সাল হবে। তো ম্যাম প্রথমে বলেছিল প্রয়োজন নেই, মানে কস্টিউম সাথে আনতে হবে না। তো এই জন্য আমরা নর্মালভাবেই গিয়েছিলাম। তো ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওদেরকে আসলে কি করতে হবে। তখন ওনারা বললেন যে আমাদের কাছে নিয়ে আসবেন, ওরা স্টেজের কোন দিক থেকে উঠবে, কোন দিকে নামবে, কিভাবে কি করবে এটা আমরাই দেখিয়ে দিব। এই জন্য ওকে আমি আর আগে থেকে কোনো কিছুই শিখিয়ে দিইনি, জাস্ট ওই দিন স্কুলে নিয়ে গেলাম। তো ওই দিন ম্যামরা ওকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। এই সব প্রত্যেকটা বাচ্চাকেই তার কি কি সাজ, সেই অনুসারে তাদেরকে কি করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্যই ডেকেছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওই দিনটায় বাচ্চাদের সাথে তাদের প্রপ না থাকার কারণে ওরা বুঝতেই পারছিল না যে কিভাবে কি করতে হবে। এজন্য আমাদেরকে বলে দিল যে আপনারা কষ্ট করে আপনারা নেক্সট দিন বাচ্চারা যে যেটা সাজবে সেটা সাথে করে নিয়ে আসবেন, যাতে করে আমরা সেই সাজের সাথে প্রাসঙ্গিক কি কি হচ্ছে ওদের অঙ্গভঙ্গি করতে হবে সেটা আমরা শিখিয়ে দিব। তো এই জন্য বাসায় গিয়ে ওকে রাতের বেলা আবার প্র্যাকটিস করাতে হবে, প্র্যাকটিস একটু হালকা পাতলা করিয়ে তারপর আবার নিয়ে আসতে হবে স্কুলে। তো এই জন্য আবার পরের দিন সকালে পৌঁছে গেছি। ওকে শাড়ি পরিয়ে অবশ্য বাসা থেকে নিয়ে যায়নি, বাসা থেকে ও ড্রেসটা নিয়ে গেছি, স্কুলে গিয়ে তারপর শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি। ওই দিন কোনো সাজুগুজু কিচ্ছু করে দেয়নি। আর শাড়িটা তো রেডি শাড়ি, যে কারণে পরাতে খুব বেশি সময় লাগে না, শুধু ড্রেসটা চেঞ্জ করে পরিয়ে দিলেই হয়ে যায়। তো ওই দিন নেওয়ার পরে আমার মেয়েকে যখন স্টেজে ওঠানো হলো, আগের দিন যতটুকু বা সে ফ্রি ছিল সেই দিন তো একেবারে যেন রোবট হয়ে গেল। ওঠার উপরে থেকে সে নড়াচড়াও করছে না, ডানেও যাচ্ছে না, বামেও যাচ্ছে না। তো এই একটা অবস্থা। তো আমি তো টেনশনে পড়ে গেছি যে ওকে আসলে এভাবে কিভাবে আমি ট্রেন আপ করব, যে ও আজকে এতটুকু মানুষের সামনেই করতে চাচ্ছে না। যখন অনেক বেশি মানুষ থাকবে সেদিন স্টেজের সামনে, সেদিন সে কিভাবে যে কি করবে। তো ভাবলাম যে থাক, ছোট মানুষ যাই করবে মানুষ সেটাকেই হয়তো বা অ্যাপ্রিসিয়েট করবে। ওরা তো অনেক ছোট, একদম প্লে নার্সারির বাচ্চারা। ওদেরকে যেভাবে ম্যামরা বোঝাচ্ছিল ওরা সেই জিনিসটা সেভাবে আসলে নিতেও পারছিল না, যে কতটুকু দূরত্বে ফ্যাশন শোর মতো করে দাঁড়াতে হবে, কে আগে যাবে কে পরে যাবে। ম্যামরা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং এভাবে যদি করা যেত তাহলে আসলেই অনেক বেশি সুন্দর হতো। এখন মেইন দেখার বিষয় যে তারা অনুষ্ঠান পর্যন্ত এই জিনিসটাকে ঠিকভাবে ধরে রাখতে পারবে কি না, বা পারফরমেন্সটা মেইনলি কেমন হবে। তো যাই হোক, ওই দিন খুব সুন্দর একটা মিউজিক ছেড়ে দিয়েছিল, প্রত্যেকটা সাজের সাথে সম্পর্ক রেখে যে যে ধরনের সাজবে সেই অনুসারে গান বাজানো হচ্ছিল, যাতে করে ওরা ওগুলো পারফর্ম করতে বেশি আনন্দ পায়। তো এটার সাথে খুব সুন্দর একটা বউদের জন্য রিলেটেড গান বাজানো হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারছি না। ওইটা দিলে আপনারা দেখতে আরও বেশি আনন্দ পেতেন। তো এখানে অনেকগুলো লাল টুকটুকে বউ ছিল, ওদের এখানে প্রায় 6 থেকে 7 জন বাচ্চা বউ সাজবে। কেউ কেউ হচ্ছে গ্রামের বউ সেজেছে, আর কেউ কেউ অনেক ট্রেডিশনাল, কেউ লেহেঙ্গা পরেছে। তবে আমি আমার মেয়েকে একেবারেই নর্মালভাবে বিয়ের যে কোণে থাকে সেরকমভাবেই সাজিয়েছি। এই ড্রেসটা আমি এই অনুষ্ঠান উপলক্ষে যে বানিয়েছি তাও না, আমার আসলে ওইটুকু সময়ের ভিতরে অন্য কোনো ড্রেস রেডি করার সময়ও ছিল না। এই জন্য আমি ভাবলাম
যেহেতু ওর চাচুর বিয়ের সময় এই শাড়িটা কেনা হয়েছিল, আর তখন খুব বেশি একটা সময়ের জন্য পরতে পারেনি, আর এই শাড়িটা তখন একটু লম্বা হতো ওর, যে কারণে পায়ে পেঁচিয়ে যেত, তেমন একটা পরানোর সুযোগ হয়নি। এখন দেখলাম যে শাড়িটা ওর মাপে অনেকটাই ঠিক হচ্ছে, ও শাড়িটা পরে হাঁটতে পারে। তাই ভাবলাম যে এই ড্রেসটাই না হয় পরিয়ে ওকে শুধুমাত্র একটু একটা অংশগ্রহণ করানোর জন্যই নিয়ে আসা। এখানে কিছু করে যে ওকে পুরস্কার পেতে হবে বা এটা আমি অনেক সিরিয়াসলি নিয়েছি, ব্যাপারটা সেরকম না। ওকে একটু আনন্দ দেওয়ার জন্য, প্লাস ওর যেন জড়তাগুলো ধীরে ধীরে একটু হলেও কাটে, সেই জন্যই এইখানে নাম দেওয়া। তো ম্যামরা প্রচণ্ড গরমের ভিতরে অনেক কষ্ট করে যাচ্ছিলেন। এদিকে পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট স্টেজের অল্প কিছু অংশই করা হয়েছিল। যারা ডেকোরেট করবে তারা বারবার তারা দিচ্ছিল যে ম্যাম আপনারা একটু ফাস্ট ফাস্ট কমপ্লিট করেন, না হলে হয়তো আমাদের অনেক বেশি লেট হবে, পরের দিন আবার প্রোগ্রাম ছিল। সব কিছু মিলিয়ে ওই দিন একদম হযবরল অবস্থা। এদিকে ম্যামরাও বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, একজন বুঝছে তো আরেকজন বুঝছে না, নাজেহাল অবস্থা। আসলে ছোট ছোট বাচ্চাদের যেসব টিচাররা পড়ান তাদের ধৈর্য দেখলে আমি অবাক হয়ে যাই। এক একটা বাচ্চা এক এক রকমেরভাবে ডিস্টার্ব করে, কেউ অনেক বেশি অমনোযোগী, কেউ খুব দুষ্টামি করছে। তো এই ধরনের সব বাচ্চাকে একসাথে একটা পড়ায় মনোযোগ আনার জন্য তাদেরকে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমি আন্দাজ করতে পারি। তো বাসায় এসে রাতের বেলা ভাবলাম জুহাকে পরের দিন সকালে কিভাবে সাজাবো একটু ট্রায়াল দেই। আমার ইচ্ছা ছিল ওর চুলটা আমি সকালবেলা পার্লার থেকে সেট করে নিয়ে যাব, যেহেতু ওর চুলটা সেট করা একটু কষ্ট হয়ে যায়, মানে বারবার খুলে আসে। কিন্তু আমি এমন একটা টাইমে যেতে হবে, আমাদেরকে জানানো হলো যে তখন পার্লার খোলাও থাকবে না, ওকে রেডিও করতে পারবো না। তো এই কারণে ভাবলাম পরের দিন সকালে কিভাবে কি করলে ওকে ভালো লাগবে, একটু রাতের বেলা যদি আমি করে রাখি, সকালে জাস্ট সেভাবেই আমি রিপিট করে ওকে রেডি করব। এই জন্য দেখেন অল্প একটুর ভিতরে একদম সিম্পলভাবে চুলটা বেঁধে দিয়েছি, সাথে চোখের উপর হালকা করে একটু একদম লাইট একটা আইশ্যাডো, তবে এটা একটু গ্লিটার হওয়ার জন্য অনেক বেশি গাঢ় লাগে, দিয়েছিলাম খুব অল্পই, কিন্তু দেখলাম যে এটা পিগমেন্টেশনটা বেশ হাই। তবে লাল শাড়ির সাথে ভাবলাম যে খারাপ লাগবে না, সাথে ছোট্ট করে একটা টিপ দিয়ে দিয়েছি। আর নাকের নথটা তো পরতে চাচ্ছিল না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এই নথটা পরলে ওকে বেশ ভালো লাগবে, বউ সাজটার সাথে যাবে। এই নথটা কিনেছিলাম আমি আমার বিয়ের অনুষ্ঠানে পরার জন্য, কিন্তু তখন আমার নাকে ব্যথা ছিল, আমার নাক ফুলটা নতুন পরানোর সময় চেঞ্জ করেছিলাম, তখন নাকটা খুব ফুলে ছিল, যে কারণে আমি নথটা আর পরতে পারিনি। তাই কেনার পরে এই নথটা কখনোই আমার ব্যবহার করা হয়নি, এই প্রথম আমার মেয়ের জন্য নথটা ব্যবহার করলাম। আরেকটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? এটা কি এখনকার বিয়ে ট্রেডিশনাল ওড়না? একদমই না, এটা কিন্তু অনেক আগের, বলতে গেলে আজ থেকে প্রায় 35 থেকে 40 বছর মতো বয়স হবে। আর আসলে অতটা হবে না, 35 বছরের মতো হয়তো বা হবে। এই ওড়নাটা হচ্ছে আমার মায়ের বিয়ের ওড়না। তো এই ওড়নাটা আমি বের করেছিলাম আম্মুর বিয়ের লাগেজ থেকে। ওখানে কিন্তু আমার আব্বু আম্মুর বিয়ের গলার যে জরির মালা, আমার আব্বুর মাথার পাগড়ি, আম্মুর বিয়ের ওড়না সব কিছুই ছিল, এমনকি হাতের রাখিটা পর্যন্ত দেখেছি। তো পাগড়িটা পরবর্তীতে নষ্ট হয়ে গেছে, কভারটা নষ্ট হওয়ার জন্য, কিন্তু আম্মুর এই ওড়নাটা, রাখি, মালা সব কিছুই রয়ে গেছে। ওখান থেকে আমি এই ওড়নাটা বের করেছি, কারণ জোহার শাড়িটার সাথে এই ওড়নাটা খুব বেশি মানাবে, বিশেষ করে এই বউ সাজের সাথে। ওর শাড়ির সঙ্গেও অবশ্য আমি ওড়না কিনেছিলাম, কিন্তু সেটা এতটা গর্জিয়াস না, ওইটা এত বেশি মানাবে না। তো আসলেই এই ওড়নাটা পরার পরে যেন সম্পূর্ণ লুকটাই বদলে গেল, আর এত বেশি মিষ্টি লাগছিল এই ওড়নাটা। আমার তো খুব পছন্দের একটা ওড়না, যদিও বা আমি কখনো পরতে পারিনি, আমার মেয়েকে পরিয়ে দেখলাম কেমন লাগে। ছোটোবেলায় মেয়েকে বউ সাজে দেখার একটা শখ পূরণ হয়ে গেল, বড় হওয়ার পরে যদি দেখার ভাগ্য নাও হয়, অন্তত পক্ষে এই আক্ষেপটুকু থাকবে না যে আমার মেয়েকে বউ সাজে কেমন লাগে। তো প্রত্যেকটা মেয়েকেই বউ সাজে সবসময় অন্যরকম সুন্দর লাগে, এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা মায়ের কাছে তার মেয়ে সবসময় সুন্দরী, ঠিক আমার কাছেও তাই। সে যেমন দেখতেই হোক না কেন, আমার কাছে কিন্তু সেই সেরা। তো এই তো আমার মেয়ে রাতের বেলা তার খালামণির দেওয়া ইনস্ট্রাকশন অনুসারে একটু একটু রিহার্সাল দিচ্ছিল, কিন্তু এটা যে সে ওখানে যাওয়ার পর করতে পারবে কি না তা অবশ্য আমি জানি না। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, কারণ ম্যামরা যেভাবে বুঝিয়ে দিচ্ছিল ও দেখলাম যে সেভাবে বুঝতে পারিনি, তাই আমি ওকে বললাম যে তোমাকে এইরকম যেরকম আমরা দেখাই না কেন, আমি দেখাই বা ম্যাম দেখাক, তোমার যেটা মনে থাকবে তুমি স্টেজে উঠে শুধু সেটাই তোমার আপন মনে করবে, তোমার উপর কোনো প্রেশার নেই, কেউ কিছু বলবে না, হাসবে না, কিছু করবে না। এভাবে ওকে রিল্যাক্স করার চেষ্টা করছিলাম।
তো ওকে একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে তুমি এরকম করে করো, ভিডিও করে ওকে দেখালাম যে দেখো এরকম দেখলে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমার মেয়েও মনের খুশিতে করলো। প্রথম দিকে ড্রেস ছাড়াই করেছিলাম, পরবর্তীতে শাড়িটা পরিয়ে দিলাম, এতে করে ওর আগ্রহ দেখলাম বেড়ে গেছে। তো আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আর পরের ব্লগে ওদের প্রোগ্রামের অংশটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আমার মেয়ের স্কুলের পহেলা বৈশাখের প্রোগ্রামটা শেয়ার করতে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।